ওকে, হ্যালো এভরিওয়ান, সবাই স্বাগতম। আজকে আমাদের ফার্সি মাস্টার ক্লাসের চ্যাপ্টার 8 লেকচার 3। তো পর্যাবৃত্ত গতির মধ্যে টোটাল আমরা 4টা ভাগে ভাগ করছিলাম, আমাদের 2টা অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে 3 নাম্বার লেকচার, লেকচার 3। এটা বেশ ছোট বাকিগুলোর কম্পেয়ারে। এখানে আমরা মেনে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা স্প্রিং এর টপিক গুলোকে একটু ভালো করে দেখার চেষ্টা করব, এবং দেখো যে স্প্রিং এর টপিকের ভিতরে আমরা শক্তির টপিকটাকেও নিয়ে আসছি। পার্সোনালি আমি শক্তির টপিকটা বেশি ইন্টারেস্টেড, তার কারণ দিন শেষে তোমাকে স্প্রিং বলুক আর যাই বলুক, তুমি সবকিছু ঘুরে ফিরে নিয়ে যাবা শক্তির ভিতরে। স্প্রিং এর ভিতরে আমরা যে কাজগুলো করব, আমাদের মেইন উদ্দেশ্য হবে যে কিভাবে স্প্রিং এর কম্বিনেশনকে চিন্তা করা যায়। স্প্রিং এর অনেক কিছু হতে পারে। তোমাদের সিলেবাসের মধ্যে যে দুইটা আছে, একটা হচ্ছে সিরিজ এবং আরেকটা হচ্ছে প্যারালাল, অর্থাৎ আমরা হয় শ্রেণী সংযোগ দিব অথবা সমান্তরাল সংযোগ দিব। এবং সেই ক্ষেত্রে কিভাবে শক্তি পাওয়া যেতে পারে। স্প্রিং এর কাজই কিন্তু হচ্ছে শক্তিকে জমা করা অর্থাৎ স্টোর করা। তার মানে স্প্রিং এর ক্ষেত্রে মেইন এনার্জি পার্টটি হচ্ছে আসলে পটেনশিয়াল এনার্জি অথবা বিভব শক্তি। কিন্তু আমরা জানি কখনোই কোনো কিছু একা এক্সিস্ট করবে না, এখানে পটেনশিয়াল আর কাইনেটিক দুইটাই থাকবে। হয়তো এক্সট্রিম কোনো কেসে যে একটা মিসিং হইতে পারে সেটা অন্য কথা, বাট নর্মালি জেনারেল কোনো পয়েন্টে আমাদের দুইটা এনার্জি এক্সিস্ট করার কথা। এবং আমরা দেখব যে এই এনার্জির গ্রাফ গুলোকে কিভাবে আঁকতে হয়, বা উল্টা কথা গ্রাফ থেকে কিভাবে ডাটাগুলোকে বের করতে হয় বা ম্যানিপুলেট করতে হয়, আমরা সেগুলো দেখবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক একদম ফার্স্টেই বল ধ্রুবক বা কম্বিনেশন এই প্রবলেম গুলো দিয়ে। তো দেখতে পাচ্ছি আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 10-11তে আসছিল, এবং এরপরে মোটামুটি কোথাও কোনো খোঁজ খবরই নাই। ওই চিন্তা বাদ দিয়ে দিই, আমরা চিন্তা করব যে এই থিমটাকে কোনো হয়তো অঙ্কের ভিতরে কাজে লাগানো যাইতে পারে। এখানে শুরুতেই তোমাদেরকে সামারিটা লিখে দেওয়া আছে যে তুমি যদি চাও স্প্রিং গুলাকে শ্রেণীতে যুক্ত করতে বা সমান্তরালে যুক্ত করতে, তখন সূত্রগুলো কি হবে। যেমন সমান্তরালে যুক্ত করি তখন ডাইরেক্ট এদের যোগফল হবে K1 + K2 + K3 এভাবে। আর যদি আমরা সিরিজ করি তখন রেসিপ্রোকাল করে যোগ করতে হবে, বা তোমরা হয়তো বা ইনভার্স করে যোগ করবো এভাবে বলো। রেসিপ্রোকালটা সুন্দর, ইনভার্স বলবা না, রেসিপ্রোকাল করে আমরা যোগ করে দেই। একটু ভেবে দেখো তো, এই সূত্রগুলো কিন্তু রোধের সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু উল্টা। কিভাবে? কারণ রোধের ক্ষেত্রে যখন আমরা সিরিজের কথা বলি আমরা গণহারে যোগ করি, আর সমান্তরালের ক্ষেত্রে উল্টাই উল্টাই যোগ করি। তাহলে ব্যাপারটা কিন্তু উল্টা হয়ে গেল। কেন হইলো? একদম সিম্পল টার্মে, কোনো ম্যাথ বুঝি না, যে নর্মালি বুঝাই বলি স্প্রিং কি করে, শক্তি সঞ্চয় করে, আর রোধ কি করে, বাধা দেয়। তো দুটো পুরো উল্টা হয়ে গেল না। এই জন্য তোমার স্প্রিং এর ক্ষেত্রে আর রোধের ক্ষেত্রে উল্টা হবে। এখন একবার চিন্তা করে দেখো, স্প্রিং এর মতো শক্তি জমা করে আরেকটা কি আছে, কারেন্টের চ্যাপ্টারে পড়ছো, ধারক, ক্যাপাসিটার। ক্যাপাসিটর কি করে? জমা করে না, চার্জকে শক্তিকে জমা করে রাখে। তাই ক্যাপাসিটরের সূত্র আর স্প্রিং এর সূত্র দেখতে হুবাহু সেম লাগে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে মজার পার্টটাই হচ্ছে স্প্রিং কে কেটে ফেলা। মানে সবসময় আমরা 2 বা 3টা অনেকগুলো স্প্রিং কে মার্চ করে করে কিছুটা করি, উল্টাও তো হইতে পারে। একটা স্প্রিং কে কেটে তো আমরা টুকরা টুকরাও করতে পারি, তাই না? অসম্ভব তো না। ওই টুকরা টুকরা হলে যা হয় ওইটাকে হচ্ছে আমরা এখানে বের করতে বেশি আগ্রহী। আচ্ছা, আমি একটু ড্রয়িং করে দেখাই। ধরা যাক এটা হলো আমাদের স্প্রিং। এই যে বড় শর্টের স্প্রিং ধরলাম এইটা। এখন এই স্প্রিংটার অবশ্যই কোনো স্প্রিং ধ্রুবক আছে, সেটা হচ্ছে কে। প্রথম প্রশ্ন উঠতে পারে, স্প্রিং ধ্রুবকটা কি ভাই, এটা কই থেকে আসলো? সোজা বাংলায় বলি, একটা স্প্রিং কে বল প্রয়োগ করলে ওর অবশ্যই দৈর্ঘ্যের পরিবর্তন হওয়া উচিত, মানে এক্স পরিবর্তন হওয়া উচিত। তাহলে কতটুকু বল প্রয়োগ করলে কি পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয়, এই জিনিসটাকে আমরা আসলে বল ধ্রুবক দ্বারা ব্যাখ্যা করি। অর্থাৎ একক পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাইতে যেই পরিমাণ বল দিতে হয় ওটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। যেমন ধরো আমরা যে হাতের টিপ কলম গুলো ইউজ করি, আমরা কিন্তু স্প্রিং আছে, জাস্ট একটা বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দিলেই নিপটাকে নামাতেও পারি বা উঠাতেও পারি। কিন্তু ধরো বাইকের স্প্রিং বা গাড়ির স্প্রিং, তখন কি তুমি একটা আঙ্গুল দিয়ে প্রেস করলে এত ইজিলি নড়াতে পারো? পারো না, তোমাকে ওটার উপর উঠে বসতে হয় বাইকের ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে। মানে ওই স্প্রিং এর ক্ষেত্রেও সংকোচন প্রসারণ হইতেই পারে, বাট তার জন্য প্রচুর পরিমাণে ফোর্স দরকার পড়ে। এই জন্য ব্যাখ্যা করার সময় ধরে নেই যে একক পরিমাণের পরিবর্তন করার জন্য দৈর্ঘ্যের যত বেশি ফোর্স লাগবে তার কে তত বেশি। তার মানে সোজা বাংলায় বলতে পারি, কে এর মান যত বৃদ্ধি পাবে এই স্প্রিংটা তত শক্তিশালী স্প্রিং হবে। অর্থাৎ বাইকের স্প্রিং কলমের স্প্রিং কম্পেয়ারে বেশি শক্তিশালী।
এখন এই যে কে এর মানটা বা তার যে বল ধ্রুবকের মানটা, এটা কিন্তু ডাইরেক্ট দৈর্ঘ্যের সাথে কানেক্টেড, বা আরো সুন্দর করে যদি বলি প্যাচ সংখ্যার সাথে কানেক্টেড। তো দৈর্ঘ্যের সাথে বা প্যাচ সংখ্যার সাথে তার সম্পর্কটা ভালো না, ব্যস্তানুপাতিক। মানে যত বেশি বড় হয়ে যাবে তাকে বাঁকানো, মোচড়ানো, টানা হেঁচড়া করা অনেক বেশি ইজি হয়ে যাবে, বা যত ছোট ততটাই টাফ হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গা থেকে একটা কমন সেন্সে কথা বলা শুরু করি, যে ধরো স্প্রিংটাকে আমরা এভাবে মাঝখান থেকে কেটে ফেলবো। মাঝখান থেকে মানে কিন্তু একদম ঠিক মাঝখান থেকে না, একটু ডানে বামে করে কাটবো, এবং এমন ভাবে কাটবো যেন এক পাশের দৈর্ঘ্যটা হয় এম আর এক পাশের দৈর্ঘ্যটা হয় এন, বা এভাবে বলতে পারো M:N এই অনুপাতে আমরা কেটে ফেলতে চাই। একটু যুক্তি দিয়ে চিন্তা করো, ধরো যদি এই স্প্রিংটাকে আমরা এইভাবে M:N অনুপাত না করে জাস্ট ধরো যদি ঠিক মাঝখান থেকে কেটে ফেলতাম তাহলে কি অবস্থা হইতো। একটু আগেই বলছিলাম যে ওর কিন্তু দৈর্ঘ্যের সাথে সম্পর্কটা ভালো না, উল্টা ব্যস্তানুপাতিক। তাই তুমি যদি একটা এল দৈর্ঘ্যের স্প্রিং কে, এই যে আদি দৈর্ঘ্য তোমার হচ্ছে এল, এল দৈর্ঘ্যের স্প্রিং কে ঠিক অর্ধেক অর্ধেক করে ফেলো, L/2 দৈর্ঘ্য আর L/2 দৈর্ঘ্য। দৈর্ঘ্যের সাথে তার তো সম্পর্কটা উল্টা, তা তখন তার কে এর কি অবস্থা হইতো, এটা হাফ ওইটা 2 হয়ে যাইতো। তার মানে নতুন স্প্রিং গুলার স্প্রিং ধ্রুবক হয়ে যাইতো টোয়াইস কে টোয়াইস কে। ঠিক একইভাবে কেউ যদি বলে যে ভাই আসেন আমরা এখন 2 টুকরা করব না, আমরা এখন ধরেন 5 টুকরা করব, তাহলে কে এর মানটা 5 গুণ হয়ে যাবে। মানে মেইন থিম তুমি মনে রাখবা যে তোমাকে যত টুকরা করতে বলবে কে এর মান উল্টা হবে, তত গুণ হয়ে যাবে। এভাবে তুমি আগাবা। কিন্তু সমান সমান টুকরা করলে না ভাবতে ইজি হয়। এখন তুমি যে 2 টুকরা করবা 5 টুকরাই করবা তার তো কোনো গ্যারান্টি নাই। যেমন ধরো আমরা কি করতেছিলাম, আমরা M:N অনুপাত নিয়ে কথা বলতেছিলাম। তাহলে টোটাল কয় টুকরা করব আমরা, এখানে টোটাল আমরা M+N এত টুকরা করব, তার মধ্যে M সংখ্যক পার্ট রাখবো একদিকে আর N সংখ্যক পার্ট রাখবো আরেক দিকে। তাহলে এটার মেইন দৈর্ঘ্য এখন কত হবে, একটা M গুণ হবে, তো একটা N গুণ হবে। দৈর্ঘ্য হবে M গুণ বা N গুণ। গুণ তো রাখতে পারবো না, কেতে গেলে ওইটা ভাগ হয়ে যাবে। তার মানে আগে তোমার কে যাই ছিল তাকে তোমাকে M দিয়ে ভাগ দিতে হবে, আগে তোমার দৈর্ঘ্য যাই ছিল তাকে তোমার N দিয়ে ভাগ দিতে হবে। সরি, একটু ভুল বললাম, আগে যা ছিল তা না, মানে এখন যে দৈর্ঘ্যটা হচ্ছে M দৈর্ঘ্য এবং N দৈর্ঘ্য যা তুমি চাচ্ছ সেই দৈর্ঘ্যর উল্টা করতে হবে, M গুণ আর N গুণ দৈর্ঘ্য। তাই কি হবে M ভাগ এবং N ভাগ, কিন্তু কতটুকু সাপেক্ষে, টোটাল আগেকার দৈর্ঘ্যের সাপেক্ষে। তার আগে তো তোমার টোটাল দৈর্ঘ্যটা কি M+N এর সাথে সম্পর্কিত ছিল, তাই এখানে M+N গুণ করতে হবে, এখানেও M+N টাকে গুণ করতে হবে। সো ফাইনালি আমি এখান থেকে পেয়ে যাবো যে M অনুপাতের দৈর্ঘ্যের অংশের জন্য কে এর মান কত, এবং N অনুপাতের দৈর্ঘ্যের অংশের জন্য কে এর মানটা কত। এত কমপ্লিকেটেড না করে আরো ইজি করে বলে দেওয়া যায়, ছোট মরিচের ঝাল বেশি। যে স্প্রিংটা যত ছোট দৈর্ঘ্যের হবে তার কে তত বেশি হবে। তার মানে যদি এখন আমরা এখানে একটা সিম্পল অ্যান্সার চিন্তা করার চেষ্টা করি যে কে এম, কে এন আর কে, এদের মধ্যে কে বড় কে ছোট, তখন যার দৈর্ঘ্য যত ছোট তার কে তত বেশি। চোখের আন্দাজে দেখে মনে হচ্ছে যে ভাই এই এমটা কিন্তু ছোট, তার মানে চোখের আন্দাজে আমরা দাবি করতে পারি এখান থেকে এম অংশের কে সবচেয়ে বড়, তার থেকে ছোট হবে এন অংশ, এবং তার থেকেও ছোট হচ্ছে আমাদের আদি কে। মানে আগে কি স্প্রিংটা সবচেয়ে বড় ছিল, তাই আগের স্প্রিংটাকে সবচেয়ে ছোট হবে। ওকে, সামনে আগাইতে পারি আমরা। এখন তোমাকে আমরা কম্বিনেশন বুঝাবো, সিরিজ এবং প্যারালাল। এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন বা সিম্পলি সমান্তরাল সংযোগ। এখন একটু চিন্তা করতো বুঝলাম কেমনে এটা প্যারালাল কম্বিনেশন। তার কারণটা হইলো দুইটা ভিন্ন ভিন্ন কে বিশিষ্ট স্প্রিং কে একটা বস্তু দ্বারা যুক্ত করার পরে, ধরো এই বস্তুটাকে যদি আমি টেনে এইভাবে হাতের ডান দিকে সরাই, অথবা উল্টা করতে পারি, আমরা যদি এটাকে এই ডান দিকের অবস্থান থেকে ধাক্কা দিয়ে ভিতরে নিয়ে আসি, একটা জিনিস দুইটা স্প্রিং এর জন্যই কনস্ট্যান্ট থাকতেছে, সেটা হচ্ছে এই স্প্রিংটার দৈর্ঘ্যের পরিবর্তন। যে এটা হয় এক্স, তাহলে বলতে পারি দুইটা স্প্রিং এর জন্যই কিন্তু এক্সটা আছে কনস্ট্যান্ট। এই চিত্র থেকেও বলতে পারো, ইভেন এই চিত্র থেকেও কিন্তু সেম কথা বলতে পারো। মানে সংকোচন হোক আর প্রসারণ, বল প্রয়োগ করার পরে
দুইটা স্প্রিং এর মধ্যেই কিন্তু তোমার দৈর্ঘ্যের পরিবর্তনটা সেম, এক্স কিন্তু কনস্ট্যান্ট হলো, কিন্তু যেটা সেম থাকলো না সেটা কি, সেটা তোমার হচ্ছে প্রযুক্ত বলের ব্যাপারটা। যদি আমরা এখানে বলি যে ভাই এইভাবে আমরা প্রযুক্ত যে বল ছিল এটা তোমার ছিল এফ, তাহলে এই এফ বলটা কিন্তু দুইটা স্প্রিং এ সমান হবে না, এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। কিভাবে? একটা তোমার বল যাবে K1 এর ভিতর দিয়ে F1 বল, এবং আরেকটা যাবে K2 এর ভিতর দিয়ে F2 বল, উভয় ক্ষেত্রেই একই কথা। তাহলে আমরা দুইটা চিত্র হতে এটা বলতে পারি প্রযুক্ত বলটা দুইটা স্প্রিং এর ভিতরে F1 প্লাস F2 এইভাবে ছড়ায় যাচ্ছে, তাই না? আমরা যদি চাই F1 আর F2 কে যার যার কে যার যার এক্স দিয়ে লিখতে পারি, কারণ কি F সমান সমান kx আমরা পড়ে আসছি। তাই যে আমরা F1 এ যখন লিখলাম তখন K1 লিখলাম, আর F2 যখন লিখলাম তখন আমরা K2 লিখলাম, চিত্র অনুযায়ী লিখলাম। কিন্তু বাম পাশটাকে কি করব, যেহেতু তুমি টোটাল বল দিয়ে চিন্তা করতেছ, তাই আমরা দুইটা স্প্রিং এর টোটাল কে নিয়ে কথা বলতেছি, এবং স্বর্ণের মান তো ভাই এক্সি, মানে স্বর্ণ বলা উচিত না, দৈর্ঘ্যের পরিবর্তন তো এক্সি, কিন্তু কেটা কি বলবো, কেপি বলবো। কেন বলবো, তার কারণটা হচ্ছে তুমি এখানে সমান্তরাল সংযোগ নিয়ে কথা বলতেছো। উভয় পক্ষ থেকে আমরা যদি এক্স গুলোকে বাদ দিয়ে দেই তাহলে কি পাওয়া গেল, কেপি সমান সমান K1 প্লাস K2, অর্থাৎ সমান্তরাল সংযোগের ক্ষেত্রে গণহারে যোগ দিয়ে দিব। এখানে তোমার শুধু দুটো স্প্রিং, তাই K1 প্লাস K2 5টা 20টা 30টা হইলে দেও গণহারে যোগ কইরা। কেন হইলো, তার কারণ শর্ত এখানে দৈর্ঘ্যের পরিবর্তন সেম থাকবে। তাহলে মনে রাখবো যে প্যারালাল কম্বিনেশন হওয়ার শর্ত কি, প্যারালাল কম্বিনেশন হওয়ার শর্ত হচ্ছে অবশ্যই দৈর্ঘ্যের পরিবর্তন সেম হইতে হবে। তার মানে সকল স্প্রিং এর জন্য সেম এক্স হবে, বাট এফ আলাদা হবে। তাহলে এফ ভ্যারিয়েবল বা এফ পরিবর্তনশীল, কিন্তু যার যার কে যেমন তেমন হইলেও সবার এক্স সেম থাকতে হবে, এই হলো আমাদের শর্ত। ঠিক একইভাবে আমরা চাইলে শ্রেণী সংযোগের জন্য সেম কথাটা আনতে পারি, মানে কিছু সেম আছে এবং কিছু ঠিক জায়গাতে নাই। তাহলে দাবি করি এটা কোনটা, শ্রেণী সংযোগ, অথবা এবার আমরা সিরিজ কানেকশন নিয়ে কথা বলতে যাচ্ছি। অবশ্যই এটারও শর্ত আছে, শর্ত ছাড়া তো হবে না। কিন্তু আগে দেখো এখানে ঘটনা কি, দুইটা স্প্রিং এর মধ্যে একটা সাধারণ বিন্দু আছে, এই যে একটা সাধারণ বিন্দু, একটা মাথা ফিক্স সাপোর্টে দেওয়া, তো আরেকটা মাথা হচ্ছে এই বস্তুর সাথে জড়িত। এখন তুমি যদি এই বস্তুটাকে হাতের ডান দিকে একটা এফ বল প্রয়োগ করো, বা তুমি চাইলে এটাকে না টেনে চাপাও দিতে পারো, কোনো সমস্যা নাই, একই কথা। তো যখন তুমি বলটা প্রয়োগ করতেছ, খেয়াল করো তো সকলটা ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া পাওয়া যায়, কিন্তু এই যে প্রতিক্রিয়া তুমি পাবা ঠিক এইটার উল্টা পাশে দুইটা স্প্রিং এর ভিতর দিয়ে কিন্তু একই পরিমাণের প্রতিক্রিয়া কাজ করলো। তার মানে এবার আমরা চিত্র দেখে আগেই বুঝতে পারতেছি শর্ত হতে হবে শ্রেণী হওয়ার জন্য যদি প্রত্যেকটা স্প্রিং এর ভিতর দিয়ে সম পরিমাণের বল পাস করে, বাট এক একটার তো কে এক একটা, তখন কি হবে, এই K1 স্প্রিংটা হয়তোবা ধরো যে একটু এরকম পরিমাণ লম্বা হইলো, মানে এই লাল বিন্দুটা এই জায়গাতে চলে আসলো, তাই আমি কি বলতে পারি, যে আমরা বলতে পারি এইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সরে আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম স্প্রিং এর জন্য দৈর্ঘ্যের বৃদ্ধি। আর দ্বিতীয় স্প্রিংটা ধরলাম এখান থেকে টানতে টানতে এরকম কোথাও চলে আসছে, এই পর্যন্ত চলে আসছে, তাই না? তাহলে এই দ্বিতীয় স্প্রিং এর জন্য যদি আমরা চাই তাহলে অবশ্যই বের করতে পারবো যে তার দৈর্ঘ্যের বৃদ্ধিটা কেমন হইলো, কারণ আমাকে এটা যোগ বিয়োগ করে ফাইন্ড আউট করতে হবে যে এই লাল মাথা আবার কোন পর্যন্ত চলে গেল। নিঃসন্দেহে এরও একটা দৈর্ঘ্যের পরিবর্তন হবে, বাট সেটা অন্য কোনো কিছু হবে, x2 হবে। তার মানে আমাদের পার্থক্যটা এই জায়গাতেই যে এখানে বলের মান সেম, কিন্তু আগের বার ছিল এক্স এর মান সেম। তাহলে এখন বলবো এখানে এক্স হয়ে গেল পরিবর্তনশীল অথবা ভ্যারিয়েবল, এবং বোঝাই যাচ্ছে যার কে যত বড় তার কে তার এক্স তত ছোট হবে, তার কারণ কি পাওয়ারফুল, সহজে ভাঙতে যাবে না বা লম্বা হইতে চাবে না। যে আমরা এখানে চাই এখন লিখতে এইভাবে যে টোটাল যে আমাদের দূরত্ব পরিবর্তন, স্প্রিং এর দৈর্ঘ্যের পরিবর্তন, এটা কিভাবে হবে, দুইটা স্প্রিংই বড় হবে x1 প্লাস x2, সেখান থেকে আসবে টোটাল আমাদের এক্স এর মান। আমরা জানি f ইকুয়াল টু kx,
তাহলে এক্স এর পরিবর্তে কি লেখা যাবে, এফ ডিভাইডেড বাই কে। তাহলে প্রথম স্প্রিং এর জন্য কে ওয়ান, দ্বিতীয় স্প্রিং এর জন্য কে টু। তাহলে ঠিক একইভাবে লিখতে পারি আমরা তুল্য করে, যে দুইটা স্প্রিং এর পরিবর্তে একবারে একটা তুল্য স্প্রিং এর কে, উভয় পক্ষ থেকে এফ গুলোকে যদি আমরা কাটাকাটি করে দেই, তখনই কিন্তু পেয়ে যাচ্ছে আমার সূত্র, যে 1/ks মানে 1/k1 প্লাস 1/k2। আমি তো করলাম দুইজনের জন্য, 10টা 20টা 30টা, সেমই কথা, কোনো পার্থক্য তো হবে না, তাই না? আশা করি বোঝা গেছে যে শর্ত কি এবং কেন বা কিভাবে কাজ করলো। এখন তোকে যাই দেওয়া হোক, হোপফুলি তুমি বের করতে পারবা। তো এখন ছোট্ট ম্যাথ সলভ করে ফেলি। দেখো, দুইটা স্প্রিং কে একটা বিন্দুতে যুক্ত করা আছে এবং আরেকটা মাথাতে 2 কেজি একটা ভরকে যুক্ত করে দিছি এবং 20 নিউটন বল প্রয়োগ করলাম। তোমাকে দেখো প্রশ্নে কে1 এবং কে2 মান দিয়ে দিছে। কে1টা হচ্ছে 3 নিউটন পার মিটার, সমস্যা নাই, আর কে2 মানটা হচ্ছে 0.06 নিউটন পার সেন্টিমিটার। ঘাপলা, তাহলে একে কি আগে আমাদের মিটার করে নেওয়া উচিত না? যে মিটার করতে হয় কি করতে হবে, সেন্টিমিটারকে মিটার করতে হবে, নিচে মিটার করবা মানে নিচে 1/100 বা উপরে 100 দিয়ে গুণ, তাহলে আলটিমেটলি 6 নিউটন পার মিটার। মানটা কিন্তু বেড়ে গেল। সো কে1 কে2 পেয়ে গেছি। কি জিজ্ঞেস করছে, যে এই বল প্রয়োগ করা হলে এই ভরটি কতটুকু সরণ প্রাপ্ত হবে, মানে টোটাল তোমাকে এখানে এক্স কে বের করতে বলা হচ্ছে। তো আমি টোটাল এক্স বের করব কি দিয়ে, যে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু কে এক্স। তাহলে এফ বাই কে সমান সমান তোমার জন্য হচ্ছে এক্স, তাই না? পার্ট বাই পার্ট করতে পারি, দরকার নাই, একবার তুল্য করে দাও। তাহলে এফ এর মানটা কত, এফ এর মান তোমার হচ্ছে এখানে 20। আর কে এস কিভাবে বের করব, আমরা জানি যদি শ্রেণী সংযোগ হয় উল্টাই উল্টাই যোগ করতে হয়, মানে 1/k1 প্লাস 1/k2 ধরে এভাবে উল্টায় ফেলতে হবে, তখন পাবো আমরা কে এস এর মান। দুইটা হইলে মজার বিষয় হচ্ছে কি, সব সময় তুমি দেখবা উপরে হয় এদের গুণ আর নিচে হয় এদের যোগ। মনে রাখবা, এত কষ্ট না করে ডিরেক্টলি উপরে গুণ নিচে যোগ। তাহলে একটা 3 একটা 6, 3 6 18, 3 6 9, তাহলে কাটাকাটি করলে মানটা পাওয়া গেল 2 নিউটন পার মিটার। তার মানে এই দুইটা স্প্রিং কে যদি সংযোগ করে ফেলি, তাহলে তুল্য কে এর মানটা হচ্ছে 2 নিউটন পার মিটার। এখন এটাকে ধরতে বসাই দেই ওই জায়গাতে, তাহলে অঙ্ক হচ্ছে 20/2 সমান সমান 10। একক কি হবে, সবই আমরা এসে এককে রাখছি, তাহলে আমাদের এখানে উত্তরটা আসবে 10 মিটার। শেষ। মানে চিত্র দেখেই তোমাকে বুঝে নিতে হবে আমাকে কি করতে হবে। অঙ্ক কিন্তু সোজা, মানগুলো ভুল বসায়ও না, অটোমেটিক্যালি সব ঠিক হয়ে যাবে। ফাইন, সামনে আগাইতে পারি আমরা। এবারে এই চিত্র দেখে একটু কনফিউশন লাগতে পারে। এবার দেখো এই চিত্রে এই স্প্রিংটাকে এই পাশে লাগানো, এই স্প্রিংটাকে এই পাশে দেয়ালের সাথে লাগানো, আর এই দুইজনের কমন মাথা এই একটা বস্তুর সাথে লাগানো আছে। এবার আমি কি চিন্তা করব এটাকে, যে এটাকে আমি সেম ভাববো নাকি সমান্তরাল ভাববো। একটু লজিক্যালি ভাবো তো, এই বস্তুটাকে যদি আমরা একটু ডান পাশে এক্স পরিমাণ টেনে ছেড়ে দেই, তাহলে ওই মোমেন্টে ডান পাশের স্প্রিংটা এক্স পরিমাণ সংকোচন হচ্ছে, আর ডান পাশের স্প্রিংটা ওই মোমেন্টে কিন্তু এক্স পরিমাণ প্রসারিত হচ্ছে। তার মানে দুইটা স্প্রিং এর জন্যই সম পরিমাণ দৈর্ঘ্যে পরিবর্তন পাওয়া যাচ্ছে। তার মানে আমরা চোখ বন্ধ করে দাবি করতে পারি যে ভাই আর যাই করেন এটাকে আপনি সমান্তরাল সংযোগ ধরেই সলভ করবেন। বুঝতে পারছি? সেটা হচ্ছে সমান্তরাল সংযোগেরই একটা ম্যাথ। তো শুরুতে আমরা এখানে কে এর মানটা বের করে ফেলি। তাহলে কে পি সমান সমান কে1 প্লাস কে2। কে1 কত দেওয়া আছে 100, আর কে2 কত 400। তা যোগ করলে হয়ে গেল এত নিউটন পার মিটার। একক ঠিক আছে, 100 আর 400। ভর 10 কেজি দেওয়া আছে। বের করবোটা কি, বের করতে বলতেছে আমাকে যে 3টি পূর্ণ কম্পনে কত সময় লাগবে। আমরা জানি একটা পূর্ণ কম্পন করতে যে সময় লাগে তাকে বলে পর্যায়কাল। তাই 3টা করতে কি 3 গুণ সময় লাগবে। তার মানে তুমি অ্যাকচুয়ালি পর্যায়কাল জানতে চাও। একটু মনে করে দেখো, আমরা কিন্তু বিগত লেকচারে একদম প্রথম লেকচারে দেখে আসছিলাম স্প্রিং এর পর্যায়কাল বের করার সূত্র, টি সমান সমান 2π√m/k, এবং একটা স্পেশাল ফর্মুলা শিখাই দিয়েছিলাম যে যদি স্প্রিং এর ভর থাকে তখন তুমি কি করবা। আমার তো এখানে স্প্রিং এর ভর নাই, এটা নর্মাল 2π√m/k। মানগুলো বসাই দেই, থাকুক 2π এর মতো। এম এর মান হচ্ছে এখানে 10 কেজি, আর কে এর মান আসছে আমাদের এখানে 500। যে কাটাকাটি করি তাহলে টোয়াইস পাই থাকলো √,
এখানে থাকা তোমার কত, 0 বাদ গেলে 1/50। টোয়াইস পাই কে নিয়ে ভয় পাচ্ছি না, নিচে হচ্ছে আমাদের √50। তুমি চাইলে 50-কে 25x2 এভাবে ভাবতে পারো না? তো চিন্তা করো তো, যদি নিচে 25 আর 2 হয়, 25-কে রুট করলে হবে 5, আর 2-কে রুট করলে হবে √2। তাহলে এটা হচ্ছে আমাদের পর্যায়কালের মান। তুমি চাইলে আবার √2 কেও কাটতে পারো, কেউ মানা করে নাই। অর্থাৎ উপরে 2 আর নিচে √2 কেটে √2π/5। এই যে ফাইনালি এটা হচ্ছে আমাদের কে থেকে বের করলাম পর্যায়কালের মান। অঙ্ক শেষ হয় নাই, তার কারণ তোমাকে বলছিল 3টা পর্যায় কালের জন্য। তো ফাইনালি আমাদের উত্তর হবে, নিচে যাকে পাইছো আবার 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3√2 ইন্টু π/5, 3√2/5 এত সেকেন্ড। তাহলে ফাইনালি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো, কোশ্চেন কিন্তু আমি প্রতিবার বলছি যে ঘোরায় পেঁচায় অনেক কিছু করা যায়। তো আমি মোটামুটি তোমাদেরকে যেগুলো পরীক্ষা আসেও নাই বাট আসতে পারে এরকম আমি এক্সাম্পল গুলো প্রতিটা ক্লাসেই দেখানোর চেষ্টা করি। আশা করি তোমার বাসায় প্র্যাকটিস করো এবং সেটা তোমাদের মাথায় চিন্তার কারণ হয় যে আচ্ছা এভাবেও করা যেতে পারে। ফাইন, সামনে যাই। তুমি সবসময় দেখে দেখে অভ্যস্ত, মান টান দিয়ে দিব সব এমনি বুঝবা, এমনটা নাও তো হইতে পারে। যেমন ধর এই কেসটায় ভর দেওয়া আছে এবং এক্স দেওয়া আছে। এই কথা সিম্পল মানে কি, এই কথা সিম্পল মিনিংটা হচ্ছে যে আমরা এইভাবে একটা স্প্রিং কে উলম্ব ভাবে ঝুলাচ্ছি এবং তার শেষ প্রান্তে ভর যুক্ত করব। এক একবার আমরা এক একটা ভর যুক্ত করব এবং শেষ স্প্রিংটা আস্তে 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 লম্বা হবে। মেইন থিমটা হইলো স্প্রিংটার সাথে ভর জুড়াইলে একটা এমজি বল কাজ করতেছে, যার কারণে এই স্প্রিংটা এক্স পরিমাণের প্রসারণ হচ্ছে। এই যে ভরের চার্ট, এই যে এক্স এর চার্ট। অঙ্ক শুরু করার আগে একবার চেক করো সব ঠিক আছে কিনা। ভরগুলো প্রতিবার 5, 10, 15, 20, 25 মানে প্রতিবার ভরগুলো 5 একক করে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এক্সে একটা ঘাপলা হয়েছে। খেয়াল করো, 3, 6, 9, 12 এই জায়গা থেকে কি জানি করতেছে। প্রতিবার তো এই জায়গা পর্যন্ত সুন্দর মতো 3 একক করেই বাড়তেছিল, এরপর পাগলামি শুরু করছে। মনে রাখবা, যখন এরকম পাগলামি করে এই কথার মানে হইলো যে এই ডাটাটা আসলে অঙ্কে ইউজ করা যাবে না। কথার আরেকটা মিনিং আছে আসলে, তুমি স্থিতি স্থাপকতার সীমার মধ্যে যা করবা অল ওকে, ইলাস্টিক লিমিটের বাহিরে তুমি যেতে পারো না। এটা আমরা পর্যাবৃত্ত গতির মধ্যে তো আর আনবো না, কিন্তু পথের গাঠনিক ধর্মের মধ্যে ডিটেলসে পড়াবো যে আমরা যখন এরকম কোন এক্সপেরিমেন্ট করি, গ্রাফটা যতক্ষণ পর্যন্ত সোজা ততক্ষণ ইউজ করব, এরপরে আর যাওয়া যাবে না। মানে যতক্ষণ পর্যন্ত ডাটাগুলো সুন্দর ততক্ষণ পর্যন্ত যাব, এরপরে নিব না, এরপরে নিব না, দিলেও নিব না, নেওয়া যাবে না। ওকে, তো কি করতে হবে, স্প্রিং এর বল ধ্রুবক নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি এফ ইকুয়াল টু কে এক্স। তাহলে যখন কে বের করতে চাও, এই এফ কে ভাগ করতে হবে আমাদের এক্স দ্বারা। এফ বলতে কিন্তু অবশ্যই আমরা ভরের কারণে ওজনটাকে বুঝি। এখন প্রশ্ন উঠতে পারে, ভাই কতগুলা ভর দিচ্ছেন, কাকে নিব? একটা নেড়ে বাপ নিলেই হবে, কারণ কি ভরের পরিবর্তন সব 5 করে আর সনের পরিবর্তন সব 3 করে, সো একই হবে। তার মানে আমি যদি যে কোনো পয়েন্ট নিয়ে কাজ করি কোনো সমস্যা হবে না। সো এম বলতে ভরের পরিবর্তন 5 ঘর করে বলতেছে। জি এর মান কিছু না বলা মানে 9.8, আর সরণ কত 3 ঘর করে বাড়তেছে। বাট বি কেয়ারফুল, 3 কিসে, 3 সেন্টিমিটারে। তাই রাখলাম নিচে 3, আর 100 দিয়ে ভাগটা নিচে না করে উপরে করে দিলাম। তাহলে এইটা হবে আমাদের জন্য উত্তর। জি এর মান কিছু বলে নাই, তাই আমরা আগাবো না। তুমি সর্বোচ্চ যে কাজটা করতে পারো, একটা শূন্য দিয়ে তাকে 98 দাবি করতে পারো এবং তার সাথে 50/3। তুমি সর্বোচ্চ সুন্দর করে এই কাজ করতে পারো, বা আরেকবার না হয় তুমি গুণ করা অ্যাটেম্প্ট নিলা, এই তো, আর তো তুমি কিছু করতে পারতেছো না। এখন যদি তুমি চাও যে ভাই না 98 কে আমরা 50 দিয়ে গুণ দিব, তাহলে কি হবে, 100 কে 50 দিয়ে গুণ করলে কত হয়, 5000, তাই না? কিন্তু 2 ঘর কম আছে, মানে তোমার হচ্ছে 100 কম আছে, তার মানে তোমার হচ্ছে 4900/3। সর্বোচ্চ তুমি এই পর্যন্ত করতে পারো, এত নিউটন পার মিটার, আর কিছু না। এইটার মধ্যে মেইন থিমটা যেটা লুকায় আছে, আমি কথা বলি নাই, সেটা হইলো যদি আর চার্টটা কিভাবে, এটা চার্ট আঁকি যে আমরা এক্স অক্ষ বরাবর ভরগুলাকে ঝুলাবো আর ওয়াই অক্ষ বরাবর আমরা এই দৈর্ঘ্যের পরিবর্তনটাকে গ্রাফে আঁকবো। এই গ্রাফটা মূল বিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যাবে। এটা হচ্ছে মেইন থিম। তার মানে আমরা চাইলে এইভাবে একটা সরলরেখা দিয়েও কিন্তু কোশ্চেনটা করতে পারতাম। তোমার যে কাজটা হবে সেটা হবে এটা, যে ওই যে এক্স অক্ষে তোমাকে এম দেওয়া আছে না,
এই মানগুলোকে আমরা গুণ করব জি দিয়ে, অর্থাৎ এক্স অক্ষকে আমরা রূপান্তর করাই নিব এমজি তে, বল হিসেবে চিন্তা করব। তারপরে যে আমরা এখন এখান থেকে ঢালটা বের করতে চাই, এই ঢাল থেকে আসলে তুমি কে কে খুঁজে বের করতে পারবা, কারণ ঢাল কথা মানে কি, ঢাল কথা মানে হইলো ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইড বাই এক্স অক্ষের পরিবর্তন। তাহলে এই ঢাল কাকে বোঝাবে, এই ঢাল কিন্তু বল ধ্রুবককে বোঝাবে না, বল ধ্রুবকের বিপরীত রাশিকে বুঝাবে। তোমাদের বইতে কোনো এরকম ব্যাখ্যা দেওয়া নাই যে বল ধ্রুবকের বিপরীত রাশিকে কি বলে, তাই আমরা এইভাবে রেখে দিব। জাস্ট মনে রাখবা এক্স অক্ষে আর ওয়াই অক্ষে কি বসাইছো, কারণ আমাদের কিন্তু এক্স অক্ষ বলতে এম আর ওয়াই অক্ষ বলতে হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন, এই জন্য গ্রাফটা এরকমটা হচ্ছে। আমি কি করছি, আমি এক্সট্রাই এমটাকে জি দিয়ে গুণ করাই নিছি, তো গুণ করানোর পরে পাইতেছি আমি হচ্ছে 1/k। বুঝতে পারছো? এখন তুমি যদি জোর করে জি দিয়ে গুণ করো, ব্যালেন্স করতে জি দিয়ে ভাগও দেওয়া লাগবে। সো স্যার চাইলে কিন্তু এখানে মারাত্মক তোমাকে প্যাচের মধ্যে ফেলতে পারবেন, সেটা আমরা আপাতত এখানে আনতেছি না। ওকে, আর তুমি বলো ভাই তাহলে বলেন এই গ্রাফ থেকে যদি ডিরেক্টলি আমি ঢাল বের করি তাইলে আমি কি পাবো? তাহলে এই গ্রাফ থেকে যদি তুমি ডিরেক্টলি ঢাল বের করো, মানে যদি কোনো মডিফাই না করো, তাহলে এই গ্রাফের ঢালটা হচ্ছে যা পাইছো দৈর্ঘ্য পরিবর্তন উপরে, যার বিনিময়ে তাকে তুমি রাখবা নিচে, x/m পাইছো। এইটা তোমাদের জানা মতে কিন্তু কোনো জিনিসই না, কিন্তু আমরা এটা চালাকি করতে পারি কিভাবে, আমরা চাইলে নিচে আর উপরে ইচ্ছা করে জি কে গুণ করতে পারি। আসো গুণ করে দেখি কি অবস্থা হয়। নিচে একটা জি দিলাম, উপরে একটা জি হয়ে গেল। এবার সুন্দর কাহিনী শুরু হয়েছে, সেটা হইলো x/mg, x/mg, এটাকে এক জায়গায় রাখো আর আরেকটা জি কে আলাদা রাখো। তাহলে x/mg মানে কি 1/k, তার মানে g ডিভাইডেড বাই কে। তাহলে তোমার এই গ্রাফের ঢালটা x/m কে বোঝায় অথবা g/k কে বোঝায়। বুঝতে পারছো? সো পেঁচাইলে মারাত্মক পেঁচানো যায়, এটা স্যারের ইচ্ছা, সে তোমার সাথে কি করতে আগ্রহী, বাট তোমরা বুঝে যাও, আশা করি পারবো আমরা। ঠিক আছে, তাহলে এখন আমরা সুন্দর অঙ্কে আসি। 1200 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং কে আমরা কাটবো কিভাবে, 2:3 অনুপাতে ধরলাম এখান দিয়ে কাটবো। তার মানে 2 ভাগ থাকবে এখানে আর 3 ভাগ থাকবে এখানে। লজিক্যালি ভাবো 2:3 মানে কয় ভাগ করবা, 5 ভাগ করবা। 5-এর 2 ভাগ এক পাশে, 3 ভাগ আরেক পাশে। তাহলে তোমার শুরুতে মান ছিল কে, যখনই 5 টুকরা করছো মানে 5 ভাগ করছো, তখন প্রত্যেকটা টুকরার মান কত হয়ে গেছে, 5 ভাগ মানে কিন্তু দৈর্ঘ্য কমে যাওয়া, আর দৈর্ঘ্য কমে যাওয়া মানে কে এর মান বেড়ে যাওয়া। তার মানে 1 2 3 4 5 এরকম 5টা পিচ্ছি পিচ্ছি স্প্রিং কে একটার সাথে একটা জোড়া লাগায় 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 তুমি এই বড় স্প্রিংটা বানাইছো। আমরা কি করব, এই 5 টুকরার মধ্যে 2 টুকরাকে নিব এই পাশে আর বাকি 3 টুকরাকে নিব ওই পাশে। কিন্তু যখনই তুমি 2 টুকরাকে এক করলা, দৈর্ঘ্য বেড়ে গেল, আর দৈর্ঘ্য বেড়ে গেলে পছন্দ হচ্ছে না, দৈর্ঘ্য বেড়ে গেলে আমরা ভাগ করে দিব। তাহলে 5 কে 2টা যোগ করছো তাই 2 দিয়ে ভাগ, আর ওই পাশে 5 কে 3টাকে যোগ করছো তাই 3 দিয়ে ভাগ। উত্তর কিন্তু অলরেডি বের হয়ে গেছে যে একটা স্প্রিং এর মান হচ্ছে 5k/2, তো আরেকটা স্প্রিং এর মান হচ্ছে 5k/3। এটা হচ্ছে একদম লজিক্যালি টুকরা টুকরা করে থিওরি দিয়ে আগাইলাম। তুই যে বলো ভাই আমাদের পরীক্ষায় তো মাথায় তো কাজ করবে না, আপনি ডাইরেক্ট কোন কেমনি করবো, তখন তাহলে উত্তরটা হইলো যখন তুমি এই পাশে কাটতেছ তখন তোমার এই অংশের জন্য মানে k3 মানটা হবে, উপরে হবে m প্লাস n ডিভাইডেড বাই যারটা জানতে চাও ইনটু কে। সো বেসিক্যালি 5/3 ইনটু কে। আর এই সেটকে কি করব, এই সেটটাও সেম অ্যাপ্রোচে আগাবো, যে এবার 2 অনুপাতের জন্য বের করব। তাহলে উপরে হবে অনুপাত দ্বয়ের যোগফল, নিচে হবে যারটা জানতে চাও ইনটু আগের কে। তার মানে এই পাশের আমাদের কে এর মানটা হয়ে যাবে 5/2 ইনটু কে। এখন ভাই দেখতো থিওরি যে বের করছিলাম ওইটাতে মিলে গেল, তো তোর শর্টকাট তো এই থিওরি থেকেই আসছে তাই না? সব প্যারা খাচ্ছিস কেন, মান বসালে। কে এর মান কত, কে মান হচ্ছে 1200, তাহলে 2 দিয়ে কাটলে 600, 5 6 30, তাহলে কে টুর মানটা চলে আসলো 3000 নিউটন পার মিটার, কে টু। ওকে, তাহলে এই পাশের মান আসলো আমাদের 3000 নিউটন পার মিটার। ওই সাইডে যাই, এখন যদি আমরা এখানে কাটাকাটি করি 3 দিয়ে, 3 4 12, 4 5 20, তো 2000 নিউটন পার মিটার। তাহলে আমাদের ডান পাশে কে মানটা বের হয়ে গেল 2000।
একবার নিজের কাছে প্রশ্ন কর। একদম শুরুতে জিজ্ঞেস করছিলাম অঙ্ক না করি কে বড় হবে আর কে ছোট হবে, কোন কেটা বড় কোন কেটা ছোট, আমি দেখেই বলছিলাম যেটা সবচেয়ে ছোট হবে দেখতে তার কে সবচেয়ে বড় হবে, তার থেকে একটু বড় ও তাহলে একটু ছোট, আর সবচেয়ে বেশি ছোট হবে একদম আগের মানটা 1200। তাহলে আমি যে স্টেটমেন্টটা অনেকক্ষণ আগে বলে আসছিলাম এই কথাই সত্য হইলো। তাহলে K2 K3 এবং কে জীবনী ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজাও, আমরা কিন্তু পরীক্ষাতে এইভাবেও সাজাইতে পারি, পরীক্ষায় যে কোনো ভাবে কোশ্চেন আসতে পারে। এটা আমাদের দায়িত্ব যে আমার থিওরি খুব ভালো করে বুঝে যাব শর্টকাট সহ, তারপর যা হবে হবে, টেনশন কিছু নাই। ফাইন, সামনে আগাই। একটা গ্রাফ তোমাকে দেওয়া আছে, বলতেছে স্প্রিং ধ্রুবক বের করো, কিন্তু ভালো করে দেখো তো কি দিছে। এখানে আমাদেরকে এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্যের যে পরিবর্তন সেটাই কিন্তু আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে। এটাকে আমি ইন শর্ট লিখতেছি পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন, কিন্তু এককটা ঠিক নাই, এককটা সেন্টিমিটারে, একে মিটার করতে হবে। আর ওয়াই অক্ষ বরাবর কি দিয়ে রাখছে, ওয়াই অক্ষ বরাবর দিয়ে রাখছে ডাব্লিউ, ডাব্লিউ মানে কৃতকাজ বা সিম্পলি শক্তি। তার মানে আমাকে ওরা এটা বুঝাচ্ছে একটা স্প্রিং কে ধরে আমি টানছি বা চাপা দিছি, কতটুকু টানছো কতটুকু চাপা দিছ, প্রথমে এক্স অক্ষের মান তারপরে ওয়াই অক্ষের মান, তার মানে এই স্প্রিংটার দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাইছো 250 সেন্টিমিটার। সো বেসিক্যালি 100 দিয়ে ভাগ করলে 2.5 মিটার। আর এই ঘটনা ঘটাইতে যায় তোমার যে শক্তি লাগছে, যে কাজটা করে বসছো, এটা হচ্ছে 25। এই এককের সমস্যা নেই, এটা ঝুলে আছে। তাহলে এখন এখান থেকে জিজ্ঞেস করা হচ্ছে বল দেখি, এখানে তোমার কৃতকাজ থেকে আর এক্স থেকে স্প্রিং ধ্রুবকের মান বের করতে। ছোটকালে ক্লাস 9-10 পড়ে আসছিলাম আমরা এফ ইকুয়াল টু কে এক্স বলতে পারি, আর স্প্রিং এর সঞ্চিত শক্তি বা কৃতকাজকে হাফ কে এক্স স্কয়ার বলতে পারি। আমি তোমাদেরকে এই সেম জিনিসটা কাজ শক্তি ক্ষমতার মধ্যেও বুঝাইছিলাম এর আগে। তো আসো এখন এই কে এক্স আর হাফ কে এক্স স্কয়ারটাকে আমরা ইউজ করে ফেলি। এফ কে লাগবে না, আমরা হাফ কে এক্স স্কয়ার দিয়ে করে ফেলতে পারবো। তো এই কৃতকাজের মান হচ্ছে 25 সমান সমান হাফ, কে হচ্ছে তোমার 2 পয়েন্ট, একটু ভুলেছে, কে তো আমরা বের করবো তাই না, ভুলে লিখছি, থাকলো হাফের জায়গায় হাফ, এখন কেটা তো বের করবো, কে থাকুক ফাঁকা। আর এক্স এর মান তোমার হচ্ছে 2.5, কিন্তু হবে এটা হোল স্কয়ার। তো যদি আমরা কাটাকাটি করতে চাই, একবার চিন্তা করো কি করবা, এই 2টাকে পাঠাও ওই পাশে, 25 এর সাথে গুণ হয়ে যাবে, আর এই পাশে 2.5 স্কয়ার, তার মানে 2.5 কয়বার আছে, 2.5 আমাদের দুইবার আছে। খেয়াল করছো আমি 2.5 লিখি নেই, তার মানে নিচে যে 10 মানে স্কয়ার করলে 100, নিচে আমি লিখবোই না, আমি লিখবো উপরে। তাহলে ওই 0.1 স্কয়ার করে হলে 100, যাকে লিখলাম আমি উপরে। এখন তো কাটাকাটি করাই যায়, একটা 25 একটা 25 ক্যান্সেল হয়ে গেল, তার সাথে একটা 25 একটা 100, 4 25-এ 100 হয়ে গেল। এখন বাকিটা বুঝে গেছি। তাহলে ফাইনালি আমাদের এখানে কে এর মানটা আসতেছে 4 এবং 2 কে গুণ করলে 8, তাহলে 8 নিউটন পার মিটার। তাহলে ফাইনালি আমাদের এখানে এই পাওয়া গেল কে এর মানটা হচ্ছে 8 নিউটন পার মিটার। ঠিক আছে, সো আমরা এফ ইকুয়াল টু কে এক্স দিয়ে করি ভালো কথা, দরকার পড়লে হাফ কে এক্স স্কয়ার দিয়েও করা যেতে পারে। সো পরে ডিপেন্ড করতেছে আমাদের অঙ্কে চাওয়া পাওয়াটা কি তার উপরে। ওকে, একটা জিনিস খেয়াল রাখার দরকার আছে যে ভাই এই এফ থেকে যে ডাব্লিউ মানটা আসলো এটা হাফ কে এক্স স্কয়ার কেন হইলো। নর্মালি তো কৃতকাজের মান বলতে আমরা বুঝি ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, তাহলে এখানে এফ আর এক্স গুণ করলেই হইতো, আপনি কেন হাফ কে এক্স স্কয়ার ইউজ করলেন। এটার সবচেয়ে সিম্পল ব্যাখ্যাটা হচ্ছে স্প্রিং যে বল বা যে এফটার কথা তুমি বলতেছ এটা কিন্তু ধ্রুবক না, এটা পরিবর্তনশীল। এই বলটা তোমার স্প্রিংটার দৈর্ঘ্যের পরিবর্তনের উপর নির্ভর করতেছে, মানে এক্স এর উপরে নির্ভর করতেছে। তার মানে আমি এইটা দাবি করতে পারতেছি যে এই এফটা একটা পরিবর্তনশীল বল। আমি লিখে দেই, এটা তোমরা ভুলে যাও মাঝে মধ্যেই, পরিবর্তনশীল বল, এটা তোমার হচ্ছে স্প্রিং বল। কোন পরিবর্তনশীল বল দ্বারা যদি তুমি কৃতকাজ বের করতে চাও এই বল দ্বারা, তখন তুমি চাইলেও ডাইরেক্ট গুণ করতে পারবা না। পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ হচ্ছে সেই বলের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র সরণ বা দৈর্ঘ্যের পরিবর্তনকে ইন্টিগ্রেশন, তার মানে এফ এর জায়গায় বসবে কে এক্স আর এখানে তোমার বসবে ডিএক্স। যখন আমরা এই ইন্টিগ্রেশনটা করব তখন তুমি দেখবা যে এটা কিভাবে চেঞ্জটা হচ্ছে। আমি লিখে দিচ্ছি, কে তো কনস্ট্যান্ট, কে কে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কে বের হয়ে গেল,
থাকলো শুধুমাত্র এক্স ডি এক্স। এখন যদি সরণের অথবা দৈর্ঘ্যের পরিবর্তন আদিতে না থাকে, পরবর্তীতে যে কোনো পরিমাণের পরিবর্তন হয়, ওই চেহারাটাই হয়ে যায় ডাব্লিউ সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। কিন্তু শর্ত আছে, কি শর্ত? সেটা হলো আদিতে কোনো পরিবর্তন থাকা যাবে না। কিন্তু বাস্তবে এমনটা আশা করো কেন? বাস্তবে সব উল্টাপাল্টাই হয়, তাই না? আমরা ইন্টিগ্রেশন করব, তখন শুরুতেই একটা ইনিশিয়ালি আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন থাকবে এবং ফাইনালি আরেকটা হবে। সো এখান থেকে আসল যেই সূত্র বের হয় সেটা হইতেছে এখানে তোমার হাফ কে এক্স স্কোয়ার মানে ফাইনাল স্কোয়ার মাইনাস ইনিশিয়াল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আসল সূত্র, এইটা যে স্প্রিং এর দৈর্ঘ্যের পরিবর্তন দ্বারা কৃত কাজ হাফ কে এক্স স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার, ওটাকেই আমরা কনভার্ট করছি এই চেহারায়, অর্থাৎ আদিতে কোনো পরিবর্তন নাই। বুঝবা কেমনে? এই দেখো, শুরু কই করছো? মূল বিন্দু না? তাহলে আদিতে কোনো কাহিনী হয় নাই, তারপর তুমি এই পয়েন্টে পৌঁছায় গেছো। তাহলে এখানে বলতে পারি এক্স আই ইকুয়াল টু 0, আর এখানে এই যে 25, এইটাই তোমার হচ্ছে ফাইনাল কাজের জন্য। তার মানে এই 250 তোমার অ্যাকচুয়ালি ফাইনাল পরিবর্তনের জন্য। এভাবেই আসছে। থিওরি বুঝতে গেলে অনেক কিছু জানতে হয়, তারপর যে তুমি বুঝবা কোন অঙ্ক কেন এভাবে হইতেছে। তাই আমার কাছে একটাই উদ্দেশ্য তোমাদের জন্য, সেটা হচ্ছে ভাই আমি সবকিছু তোকে বলতেছি কোন লাইন কোন লাইন থেকে আসছে, একটু মনে রেখো, প্র্যাকটিস করো, তাহলেই হবে, ভয় পাওয়ার কিছু নাই। এবার ছোট্ট প্রবলেম সলভ করতে পারি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2010-11, সরল ছন্দিত গতি বা স্পন্দনের ক্ষেত্রে স্প্রিং এর ধ্রুবক কোনটি? এটা সবার পারা উচিত। আমরা কি জানি? এম জি সমান সমান কে এক্স, তাই না? কি বের করতে বলছে? দেখো তো সব জায়গাতেই কে বের করতে বলতেছে। তাহলে কে সমান সমান এম জি ডিভাইডেড বাই এক্স, এমনটা হয় না? এখন দেখো এটা কই আছে, এক্স কিন্তু কোথায় লেখা আছে, এই একটা জায়গায় এল লেখছে, এটা কিন্তু ওয়ান না। ওয়ান হচ্ছে এইটা, ওয়ান হচ্ছে এইটা, এটা হচ্ছে এল। তার মানে স্ট্রিকের মধ্যে ফেলছিল, আর কিচ্ছু না। তাহলে এম জি বাই এল মানে এম জি বাই এক্স, ডান হয়ে গেছে। এখন যাবো আমরা গতিশক্তি এবং বিভব শক্তি বা এই পরিবর্তন। আমি আগে বলছি এটা আমার পছন্দের জায়গা, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, জিএসটি 20-21-এও দেখতে পারতেছো, এবং তার চেয়ে বড় কথা ঢাকা ভার্সিটি 21-22 পরীক্ষায় রিটেনের মধ্যে চলে আসছে। আসার মতোই জিনিস। শক্তি কিন্তু শুধু যে এই চ্যাপ্টারই আছে তা কিন্তু না, কাজ ক্ষমতা শক্তিটা আলাদা চ্যাপ্টারই আছে, এবং ওইটার মধ্যে কিন্তু আমরা এগুলো আরো দেখে আসছি কিভাবে কিভাবে কি করতে হয়, তাই না? তো এখন আমার সামনে আগাই, গ্রাফ সহ দেখাবো, হোপফুলি যে যেখানে বুঝো না বা প্রবলেম আছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ফার্স্টে লেখা আছে ইকে সমান ব্লা ব্লা বহুত কিছু, এইভাবে না, আমি তোকে ইজি করে বলি। সেটা হইলো আমরা দেখছিলাম যে ভি বা রৈখিক বেগ ওমেগার সাথে কিভাবে জড়িত? ওমেগার সাথে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এগুলো প্রুফ করছি লেকচার 2 তে। তাহলে ভি সমান সমান ওমেগা এইটা। এখন তুমি যদি গতিশক্তি ই কে বের করতে চাও, ই কে কোথা থেকে আসবে? হাফ এম ভি স্কোয়ার, এখান থেকে আসবে না? থাকুক হাফের জায়গায় হাফ, এম এর জায়গায় এম, এই ভিটাই স্কোয়ার হয়ে বসাই দিব, তাহলে ওমেগা স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসলো। একটু মনে করে দেখো তো, আমরা অনেকদিন আগে পড়ছিলাম একদম প্রথম লেকচারে ওমেগা স্কোয়ার কথা মানে কে বাই এম, তাই না? এই যে কে বাই এম দিলাম বসায়, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যে কাটাকাটি করো এম এম শহীদ হয়ে গেল, তাহলে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা গতিশক্তির সূত্র পেয়ে গেলাম না? তো এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ, যে তুমি যদি একদম ডিটেইলড ভেঙে বের করতে চাও যে কিভাবে বিস্তার বা স্বর্ণের সাথে গতিশক্তি জড়িত, ফাইন, বের করে ফেললাম। কিন্তু সব সময় যে আমরা এইভাবেই করব এমন তো কোনো কথা নাই, আমরা এটা না করলেও পারি। কেন? আমরা জানি বিভব শক্তির সূত্র কি? বিভব শক্তির সূত্র হচ্ছে একটু আগেই ইন্টিগ্রেশন করে দেখাইলাম, হাফ কে এক্স স্কোয়ার। তুমি যদি বিভব শক্তি থেকে সম্পূর্ণ শক্তি বের করতে চাও, মানে এই ইপি কে ম্যাক্সিমাম করতে চাও, কিভাবে করবা? হাফ তো কনস্ট্যান্ট, কে তো কনস্ট্যান্ট, কিন্তু স্বরণের সর্বোচ্চ মানকে কি বলে? স্বরণের সর্বোচ্চ মানকে বিস্তার বলে বা এ বলে। এটা আমরা কই পড়ছি? এইটাও আমরা প্রথম লেকচারে বলে আসছিলাম যে স্বরণের সর্বোচ্চ মানকে বিস্তার বলে। তার মানে এখন আমরা একটা চালাকি করতে পারি, সেটা হইল যদি সর্বোচ্চ শক্তি থেকে বিভব শক্তিকে বাদ দিয়ে দেই, আমরা জানি সর্বোচ্চ শক্তি মানেই টোটাল এনার্জি, বিভব প্লাস গতি। যদি আমরা সর্বোচ্চ থেকে বিভবকে বাদ দিই তাহলে কিন্তু পাওয়া যাবে গতিশক্তি, দ্যাট মিন্স ই
মাইনাস ইপি। ই এর পরিবর্তে কি লিখবো? ই এর পরিবর্তে লিখবো হাফ কে এক্স স্কোয়ার, না এক্স এর সর্বোচ্চ মান, মানে হাফ কে এ স্কোয়ার। আর বিভবের মান তো বাই ডিফল্ট হাফ কে এক্স স্কোয়ার। একবার তুমি নিজেই একটু ডানে আর বামে কম্পেয়ার করো তো। এই যে একটা বক্স আমরা মাত্র বের করলাম সাদা কালারের, এই বাক্সটাকে একটু ভালো করে খেয়াল করো, আর এই বাক্সকে খেয়াল করো। দুইটা বাক্সের মধ্যে কোনো তফাৎ আছে? তার মানে তুমি যদি থিম বুঝো, তুমি যে কোনো ওয়েতে হোক ঠিক জায়গা পর্যন্ত পৌঁছাইতেই পারবা। সো এভাবেও বের করতে পারবা, ওভাবেও বের করতে পারবা। কারণ তুমি বলতে পারলা ভাই এত প্যারা খাচ্ছেন কেন, এত কষ্ট করতেছেন কেন? একটু পরে যখন গ্রাফে ঢুকবো তখন টের পাবা যে এগুলা কিভাবে কাজে আসবে। এইবার আমরা কাজ করতে পারি, আমরা এবার যোগ বিয়োগ করে না বের করে আমরা কিন্তু সমীকরণ দিয়েও আগাইতে পারি। কোন সমীকরণ দিয়ে? তোমাদের মনে আছে দ্বিতীয় ক্লাসে আমরা পড়ছিলাম এমন ভাবে, দাঁড়াও, যে সরণের সমীকরণ যদি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল এটা আমরা ধরি, তখন ডিফারেন্সিয়েট করে বেগকে পাওয়া যায় ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল, তাই না? তাহলে এই বেগের সমীকরণের মধ্যে কাকে পাচ্ছ? বেগের সমীকরণের মধ্যে তুমি কিন্তু পাচ্ছ কসকে। কিন্তু কখন পাচ্ছ? যদি আমরা সরণটাকে সাইন দিয়ে প্রকাশ করি তখন কিন্তু আমাদের বেগটা কস দিয়ে প্রকাশ পায়। মানে মনে রাখবো, আমরা আগের ক্লাসে বলছিলাম সবসময় কিন্তু একটা আরেকটার উল্টায় যায়, যে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে চলে আসে। তাহলে যে আমরা এখন এই ভিটাকে স্কোয়ার করি, ভিটাকে স্কোয়ার করলে কি পাওয়া যাবে? ভিটাকে স্কোয়ার করলে তোমার পাওয়া যাবে হচ্ছে কস স্কোয়ার। তার মানে কি বলতে পারি না, বেগের গ্রাফ যাই ছিল তাকে স্কোয়ার করলে আমরা গতির গ্রাফ পেয়ে যাব। বুঝাইয়া বই তোমাদেরকে, ধরো যদি আমরা বেগের গ্রাফটাকে আঁকি, একটা বেসিক কজের গ্রাফকে আঁকবো, এগুলো আমি আগের ক্লাসে পড়াইছিলাম, রিমাইন্ডার দিচ্ছি। যে ধরো বেগের গ্রাফ আঁকবো, মানে আমরা একটা বেসিক্যালি এরকম কজের গ্রাফকে আঁকবো, আঁকলাম, ঠিক আছে? কি আঁকলাম? বেগের গ্রাফকে আঁকলাম। ঠিক তার নিচেই যদি আমরা গতিশক্তির গ্রাফটাকে আঁকতে চাই তাহলে কি করতে হবে? দেখো তো, ভি আর গতিশক্তির মধ্যে কাহিনী কি? এ কজের গ্রাফ হলে ও কজ স্কোয়ারের গ্রাফ। তাহলে মেইন থিম হলো এটাই, যে তুমি শুধুমাত্র এখন এখানে একটা কজ স্কোয়ার কে আঁকবা, তাইলে হয়ে যাবে। ওকে, তাহলে এটাকে আমি সেম কালার দিয়ে রাখলাম ই কে, বা কজ স্কোয়ার গ্রাফ। বাট সেটা আঁকার জন্য একটা কাজ করতে পারো, নিজেকে বোঝানোর জন্য এইভাবে একটু দাগ দিতে পারো। এই দাগগুলো দিলে তোমার বুঝতে ইজি হবে। চিন্তা করো, যখনই কোনো গ্রাফকে আমরা আঁকবো, স্কোয়ার করব, যেটা অলরেডি পজিটিভ সাইডে আছে ওর তো কোনো প্যারা নাই, ও তোর মতোই আছে। কিন্তু যে অংশটা নেগেটিভ সাইডে আছে, স্কোয়ার করলে কি আর নেগেটিভ থাকবে? না ভাই, স্কোয়ার করলে এই মানটা পজিটিভ সাইডে চলে আসবে। সিমিলারলি যে প্লাসে আছে ওকে নিয়ে আমরা পেন খাচ্ছি না, প্লাস আছে থাকুক, প্লাস মানা করছে কে? কিন্তু যে বান্দা নিচে আছে ওর কি হবে? ও কিন্তু উপরে উঠে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? বেগের গ্রাফ যখন আঁকবা প্লাস মাইনাস পাইবা, কিন্তু যখন গতিশক্তির গ্রাফকে আঁকবা তখন কোনো মাইনাস মান তুমি পাবে না, অল পজিটিভ হবে। শুধু পার্থক্যটা কোথায়? পার্থক্য হইলো এই বিস্তারে। বেগের সর্বোচ্চ মান কি হয়? আমরা আগে ক্লাসে পড়ছিলাম এ ওমেগা হয়, তাই না? আর গতিশক্তির সর্বোচ্চ মানটা কি হয়? যে কোনো শক্তির সর্বোচ্চ মান হাফ কে এ স্কোয়ার, এটা হয়। এখানকার মানটা হবে হাফ কে এ স্কোয়ার। আমরা সব পড়ে আসছি এর আগে ক্লাসে, জাস্ট এখন আমি ইমপ্লিমেন্ট করতেছি এই কথাগুলো, যে গ্রাফগুলো এমন কেন হচ্ছে। ওকে, চলো সেম কাজটা এবার আমরা করব বিভব শক্তির ক্ষেত্রে। আমি আগেই বলে আসছিলাম যে অনেক কিছু কিন্তু বুঝার ব্যাপার স্যাপার আছে। তাহলে বিভব যে হাফ কে এক্স স্কোয়ার, এটা আমরা ইন্টিগ্রেট করে প্রুফ করছিলাম। কে থেকে এইটা কেমনে আসলো? কারণ আমরা জানি ওমেগা স্কোয়ার কে চাইলেই কে বাই এম দিয়ে লেখা যায়, তো এই জন্য কে এর পরিবর্তে এম ওমেগা স্কোয়ার। এখন এই এক্স এর জায়গায় ঠাস করে মানটা বসে গেল কেন? কারণ আমরা আগের লেকচারে পড়ছিলাম এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল বলা যায়, এন্ড দ্যাটস ওয়াই এই এক্স স্কোয়ার করে সাইন স্কোয়ার পাওয়া গেল। আমাদের মেইন টার্গেট থাকবে এই জায়গাতেই তাকানো, যে কিরে ভাই শক্তির ভিতরে সব স্কোয়ার হয়ে যায়, আর নর্মাল বেগের ভিতরে বা স্বর্ণের ভিতরে স্কোয়ার তো হয় না। এইটাই মাথায় ঢুকাও, যে বেগ আর স্মরণে স্কোয়ার হয় না, শক্তি হইলে স্কোয়ার হবেই। সাইন নাও কজ নাও যায় আসে না, স্কোয়ার হবেই, তুমি যাই নাও। ওকে, তাহলে এখন আসো আমরা ঠিক একটু আগের মতো এই গ্রাফটাকে এঁকে ফেলি।
তাহলে নিচেই আঁকবো, এখানে আমরা আগে সরণের গ্রাফটাকে আঁকবো এবং ঠিক তার নিচে আমরা এখানে বিভব শক্তির গ্রাফটাকেও এঁকে ফেলবো। ওকে, তাহলে আমরা সরণটাকে পিওর একটা সাইন কেস চিন্তা করতেছি, এই যে প্লাস মাইনাস এইভাবে। এখন ফার্দার আঁকার আগেই শুরুতে আমরা এইভাবে জোন গুলাকে ভাগ করব, মানে অল পজিটিভ অল নেগেটিভ ভাগ করলে হবে কি ফিল করতে ইজি হয় বা বুঝাইতেও ইজি হয়। ওকে, তাহলে এখন আসো আমরা টান দিব, বা টান দেওয়ার আগে একটা কথা বলে নেই যে আমরা ইকুয়েশনটা কিভাবে অ্যাজিউম করতেছি। তো হচ্ছে আমাদের সরণের ক্ষেত্রে এক্স উপরেরটা আর নিচেরটা তোমার হচ্ছে বিভব শক্তি ইপি। তাহলে সরণ মানে বেসিক সাইনের গ্রাফ, আর তোমার ইপি মানে হচ্ছে সাইন এস স্কোয়ারের গ্রাফ। ওকে, তাহলে আসো যে আমরা এই গ্রাফটাকে কমপ্লিট করতে চাই, কি করতে পারি, যে অলরেডি প্লাস আছে তাকে নিয়ে আর আমার মাথা ব্যথা করা কিছু নাই। ও প্লাস ছিল, ও প্লাসই আছে। বিপদটা কোথায়, এই মাইনাসের কাছে। মাইনাস তো থাকবে না, স্কোয়ার করলে এই বান্দাও তোমার হয়ে যাবে পজিটিভ। যে প্লাসে ছিল থাকুক, ওকে নিয়ে কে বদার হচ্ছে, আর যে মাইনাস এই বান্দা তোমার হয়ে যাচ্ছে প্লাস। দেখছো গ্রাফা কি এত কঠিন, জাস্ট এঁকে ফেলা যায়। প্যারাটা কই খাও, তোমরা প্যারা খাও মান বসাইতে গেলে। কারণ চিন্তা করো এইটা কি বিস্তার না, বা সিম্পলি বলতে পারি সর্বোচ্চ মান। তাহলে সরণের সর্বোচ্চ মানকে কি বলে, সরণের সর্বোচ্চ মানকে বলে বিস্তার। এইখানে মানটা হচ্ছে আমাদের পজিটিভ এ, আর নিচের এই পয়েন্টের মানটা হচ্ছে ঠিক এই দিক বরাবর ও অক্ষ বরাবর নেগেটিভ এ, মানে সর্বোচ্চ মান প্লাস এ আর মাইনাস এ। একই ভাবে আমাদের তো এখানেও বেগের ক্ষেত্রেও বা বিভবের ক্ষেত্রেও সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আছে। তাহলে বিভব শক্তির সর্বোচ্চ মান কি হওয়া উচিত, এইটা তো আমরা কমন সেন্সেই বুঝি। যে কোনো শক্তির সর্বোচ্চ মান তো তোমার ডিরেক্টলি টোটাল ভ্যালুকে ইন্ডিকেট করে। এই যে আগের পেজে আমরা পড়ছিলাম ই টোটাল এনার্জি হাফ কে এ স্কোয়ার। তাহলে বিভব শক্তির সর্বোচ্চ মান আর গতিশীল সর্বোচ্চ মান একই হওয়ার কথা। তাহলে এই বিন্দুতেও এই মানটা হবে হাফ কে এ স্কোয়ার। তার কারণ ভাই শক্তি তো নির্দিষ্ট, মানে টোটাল শক্তি চেঞ্জ হচ্ছে না। তো এখানে আমার হয়ে গেল এইটাও হাফ কে স্কোয়ার। ফাইন, তাহলে খেয়াল করে দেখো এটাও কিন্তু এরকম গম্বুজের মতোই শেপ। ঠিক আগের পেজও কিন্তু গম্বুজের মতোই শেপ ছিল, তাই না? একটা ব্যাপার খালি খেয়াল রাখবা, আমরা কিন্তু এখানে সাইন কসকে ধরে আগাইতেছি, মানে পিওর কেসকে ধরে আগাইতেছি। বাট আদি দশাকে ধরলে একটু আগা পিছা হয়ে যাবে, ওইটা আমরা এখানে বলতেছি না। আমরা একদম পিওর কেস ধরছি, কোনো আই দশা নাই, এরকম ধরে আমরা আঁকছি। তো এই পুরা দুইটা জিনিসকে এখন আসো একবারে কম্বাইন্ড করে ফেলি। তাই কম্বাইন্ড করে ফেলে যে অবস্থা হবে এইটা হবে এইটা। হুট করে দেখলে পোলাপান কবে কি হইলো, একটু ভালো করে তাকায় দেখি। এখানে মোট শক্তি বা টোটাল এনার্জিকে নিয়ে চিন্তা করব। বাট তার আগে বেশ ক্লিয়ার করি, এই গ্রাফটা আর আগের গ্রাফটা এক না, একটু পার্থক্য আছে। কিভাবে, সেভাবে খেয়াল করো। লাল কালার দিয়ে এখানে কি করছে, লাল কালার দিয়ে পটেনশিয়াল এনার্জিকে তারা বোঝাচ্ছে, যে এমনি লাল কালার দিয়ে পটেনশিয়াল পটেনশিয়াল। আর এখানে নীল কালার দিয়ে কাইনেটিক কাইনেটিক, এটা বুঝেছে। এটা কেমনে হইলো, মানে উল্টো নামলো কেমনে, এটা কেন হয়েছে, এটা তুমি যদি বুঝতে চাও তাহলে তোমাকে একটু গ্রাফটা আরেকবার আঁকতে হবে। এবং আমরা এই ডিটেইল গ্রাফটা যদিও আগের ক্লাসে বুঝে আসছিলাম যে কিভাবে উপরে ওঠে বা কিভাবে নিচে নামে, তারপরও যদি চিন্তা করতে চাও আরেকবার দেখানো যেতে পারে। আর একটা ঘটনা আছে, গ্রাফ যখন আঁকবা বুঝছি ওয়াই অক্ষে তুমি এনার্জি নিচ্ছ, এক্স অক্ষে কি নিচ্ছ, এটার অনেক বড় ফ্যাক্টর। তুমি কি টাইমের রেসপেক্টে যাবা নাকি তুমি হচ্ছে ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে যাবা, এইটা বুঝে কিন্তু আমাদের গ্রাফের চেহারাগুলো বদলায় যায়। এটা না বুঝে কিন্তু আমরা কোনো দাবি করতে পারি না, বুঝতে পারছো? আচ্ছা, এখন ক্লিয়ার করি যে এটা এরকম আপ ডাউন কিভাবে হলো। একদম সিম্পল সেন্সে তোমাকে বোঝানোর চেষ্টা করি। এটা হলো পটেনশিয়াল এনার্জি গ্রাফ। আমি আপাতত এক্স দিয়ে ভাবতেছি, হাফ কে এক্স স্কোয়ার, তার মানে পটেনশিয়াল এনার্জি বিভব শক্তি এক্স স্কোয়ার সমানুপাতিক, তাই না? এইটা কি একটা প্যারাবোলা বা পরাবৃত্ত ফিল পাচ্ছ না? মানে এক্স অক্ষের দুই রকম মানের জন্যই প্লাস বা মাইনাস যাই বসাও না কেন, এখানে কিন্তু ইপির মানটা শুধুমাত্রই পজিটিভ। তাহলে কি পটেনশিয়াল এনার্জির গ্রাফটা আমরা এরকম পাচ্ছি না? এই যে এক্স অক্ষের দুই রকম মানের জন্যই ওয়াই অক্ষের একরকম মান পাওয়া যায়। এটাকে আমি আঁকলাম হলুদ কালার দিয়ে। একবার দেখো তো ওই হলুদ কালারের ইউ আর এখানে যে আমার লাল কালারের ইউ, এদের মধ্যে একটা সামঞ্জস্য পাইছো না? তার মানে অ্যাকচুয়ালি এটা প্যারাবোলা পরাবৃত্তের গ্রাফ থেকে আসছে।
এখন যদি বলি ভাই তাহলে আমাকে দেখান তো আপনি এখানে আইকা যে গতিশক্তির কি হইলো। গতিশক্তি কই থেকে আসবে? টোটাল এনার্জি থেকে, মানে হাফ কে এ স্কোয়ার। যদি আমরা বিভব শক্তিকে বাদ দিয়ে দেই তখন পাবো গতি। এইটাও তো স্কোয়ার, বাট টোটাল এনার্জিতে একটা নির্দিষ্ট মান, এটা বাড়েও না কমেও না, কিন্তু হাফ কে এক্স স্কোয়ার বাড়তেও পারে কমতেও পারে। তাই প্রথমেই আমরা একটা প্যারাবোলা আঁকার চেষ্টা করি, যে প্যারাবোলাটার সামনে একটা নেগেটিভ আছে, মানে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। ফার্স্টে আমরা এটাকে আঁকার চেষ্টা করি। ঋণাত্মক মানেই এই প্যারাবোলার মুখ থাকবে নিচের দিকে। সো এই গ্রাফটা হচ্ছে শুধুমাত্র মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, কিন্তু শুরুতে তো একটা এনার্জি আছে এবং এটা কি একটা পজিটিভ এনার্জি। তাহলে কি হবে? স্টার্টিং এ তো তোমার জিরো হওয়া সম্ভবই না, তুমি একটু এনার্জি নিয়ে শুরু করবা। এগুলো আমরা ম্যাথে গ্রাফের ফাংশনের মধ্যে আরো ডিটেইলসে পড়ার কথা। যে আমার যেহেতু এই গ্রাফটা দাবি করতেছে যে ভাই তুমি তো একটা এনার্জি থাকবে তারপরে নেগেটিভ প্যারাবোলা, তার মানে অ্যাকচুয়ালি আমার এই গ্রাফটা যেটা হবে সেটা হচ্ছে এইভাবে হবে, মানে প্যারাবোলা মুখটা নিচে হবে, দ্যাটস ওকে, কিন্তু সেটা জিরো জিরো থেকে হবে না, একটু উপর থেকে হবে। তাহলে এখন যদি আমরা হলুদ কালারের ইপি আর হালকা নীল, নীল না বেগুনি বলা উচিত, বেগুনি কালারের ই কে, এই দুইটাকে এক জায়গায় ধাক্কা মারি, এবার দেখতো ভাই, এই দেখ তো যে কাইনেটিক এনার্জি বেগুনি কালার একটু উপর থেকে না, কিন্তু মুখটা নিচের দিকে। কি এখন মনে পড়ছে বা কিভাবে হয়েছে? হালকা ম্যাথ দিয়ে সিম্পলি ধাক্কা দিয়ে একটু রিমাইন্ডার দিলাম। ওকে, সামনে আগাই। ডিটেল তো আমি সেকেন্ড লেকচারে পড়াইছিলামই যে কিভাবে কিভাবে গ্রাফ গুলাকে মডিফিকেশন করতে হয়। তাই তোমাকে আরেকবার না হয় বোঝানোর জন্য সবগুলাকে আমরা এই জায়গাতে নিয়ে আসছি। এবং কার জন্য করতেছি? আমরা কিন্তু একটা ভর স্প্রিং এ জড়িত আছে, এটাকে মনে রেখেই গ্রাফটাকে আমরা আঁকতেছি, সময়ের সাথে আমরা আঁকতেছি। এখানে লাল কালার দিয়ে গতিশক্তি, নীল কালার দিয়ে বিভব শক্তি, আর হালকা গ্রিন কালার বা সি গ্রিন কালার দিয়ে টোটাল এনার্জি সুন্দর করে এঁকে দেখাইছি। এবং দেখো যে কোনো পয়েন্টে টোটাল এনার্জি সেম, বাড়বেও না কমবেও না। একটু আগে দেখাইলাম বিভব শক্তি হচ্ছে আমাদের ইউ এর মতো হয়, আর গতিশক্তি আমাদের উল্টা ইউ হয়, ওই যে একটা প্লাস মান থেকে কমে যায়, দেখছো? তো এটা তোমার হচ্ছে স্মরণের সাথে, এইটা তোমার হচ্ছে সময়ের সাথে। কেন হয় জিনিসগুলা? কারণ আমরা এর আগের ক্লাসে দেখে আসছিলাম কিভাবে সময়ের সাথে বেগের মান এবং স্মরণের মানগুলো চেঞ্জ হয়। এটা কজের গ্রাফ হইলে এটা সাইনের গ্রাফ হয়ে যায়, সাইন হলে এটা কজের গ্রাফ, মানে ভাইস ভার্সা 90 ডিগ্রি অপোজিট হয়। একটা রিমাইন্ডার আমরা আগের ক্লাসেও পড়ছিলাম, আরেকবার দেখাইলাম, যে ভুলে গেলে একটু দেখে নাও। এবার আসো আমরা একটু আগে যে গ্রাফ নিয়ে চিল্লাফাল্লা করলাম সেই গ্রাফটাকে আমরা অঙ্কে কনভার্ট করব। এখান থেকে বলতেছে যে আমাকে বলো সরল ছন্দিত স্পন্দনের জন্য বিভব শক্তি এবং গতি শক্তি সেম হবে কোথায়? কোথায় মানে কত দূরত্বে সেম হবে? তো ভাই আমি অলরেডি গ্রাফে একেই দেখাইছি যে এরকম কোন একটা জায়গাতে হয়, ঠিক আছে, বাট আমি তো আইকা দিলে হবে না, সাকে তো প্রুফ করে দেখাইতে হবে। তো কেমনে করব? বিভব শক্তি ইপি সমান সমান গতিশক্তি ই কে, সূত্র বসাও। বিভব মানে হাফ কে এক্স স্কোয়ার, আর গতি মানে হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, মানে টোটাল মাইনাস বিভব। সবার কাছ থেকে হাফ কে মেরে দাও, তাহলে এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে দুইটা এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার। দেও কাটাকাটি করে দাও উভয় পক্ষ থেকে এবং রুট করে দাও, তাহলে এক্স সমান সমান প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই রুট ওভার 2। এটা হচ্ছে আমাদের সেই সরণ, যেই সরণে গেলে তুমি গতিশক্তি আর বিভব শক্তিকে সেম পাবা। এই দেখো, তাহলে বিস্তারের √2 ভাগের 1 ভাগ প্লাস সাইডে হোক আর মাইনাস সাইডে হোক, ওই জায়গাতেই বিভব এবং গতিশক্তির গ্রাফ পরস্পরকে ছেদ করে। এই যে প্রুফ হয়ে গেল, গ্রাফে কেউ করা যায় বা তুমি সূত্র এঁকেও চাইলে করতে পারো। আশা করি আমরা এই থিমটা ধরতে পারছি যে কোত্থেকে কি কি হইতেছে। ওকে, সামনে আগাই আমরা। এবার সেম প্রবলেমটি সলভ করব, কিন্তু আমরা শুধুমাত্র কোথায় হয় সেটা করব না, আমরা তার সাথে আরেকটা প্রবলেমকে দেখব। কখন? আমরা এটাও দেখব যে গতিশক্তি আর বিভব শক্তি কখন সমান হয়। এইটা করতে গেলে একটা ছোট্ট প্রবলেম অ্যারাইজ করে, মানে বেসিক্যালি তুমি কোন ইকুয়েশন দিয়ে সলভ করবা এই জিনিসটাকে মাথায় রাখা লাগবে। টাইমের ক্ষেত্রে মেইন ইস্যু হয় যে সাইন এবং কজের ক্ষেত্রে ইকুয়েশনটাকে আমরা ধরবো কি দিয়ে, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখার দরকার পড়ে যায়। চিন্তা করো এইভাবে যে সাইন দিয়ে করবা না কজ দিয়ে করবা, আগেই চিন্তা করো।
তোমার ইচ্ছা, কারণ তুমি যাই ধরো ঘুরে ফিরে তুমি একই জিনিসই পাবা। আচ্ছা, তাহলে আমি ধরি এভাবে যে বিভব শক্তি ইপি সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। আমি এক্সটাকে সাইন দিয়ে লিখবো, মানে সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি। তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। আমি এখানে কোনো ডেল কে আনবই না, মানে তোমার এখানে কোনো আদেশকে আনার দরকারই নাই। তাহলে বিভব শক্তির জন্য সূত্র থাকবে এইটা। তাহলে আমরা বুঝে গেছি বিভবের যা হবে গতির তো পুরোই উল্টা হবে। ওকে সাইন ধরছো, তাহলে গতি তোমার কস দিয়ে লিখতে হবে, কস স্কোয়ার ওমেগা টি। এই নাও। তাহলে ফার্স্টে আমরা আগে সমীকরণ চুজ করলাম যে আমরা ইপি নিয়ে কাজ করব নাকি আমরা ইকে নিয়ে কাজ করব এবং কাকে সাইন কাকে কস দিব। তাহলে এখন শর্ত মতে ইপি আর ইকে কে সেম হইতে হবে। তাহলে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি সমান সমান হাফ কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। উভয় পক্ষ থেকে আমরা হাফ কে এ স্কোয়ার কে কাটাকাটি করে ফেলি। তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি সমান সমান তোমার হচ্ছে কজ স্কোয়ার ওমেগা টি। যদি আমরা উভয় পক্ষকে কজ স্কোয়ার দ্বারা ভাগ করে দেই তাহলে কি পাচ্ছি, ট্যান স্কোয়ার ওমেগা টি ইকুয়াল টু 1, তাই না? অথবা এটা চিন্তা করে দেখো তো, যদি আমরা রুটও করি তাহলে ট্যান ওমেগা টি ইকুয়াল টু প্লাস মাইনাস 1 লেখা যায় বা সিম্পলি 1 লেখা যায়। এবার তুমি বলো যে ওমেগা টি ট্যান ইনভার্স প্লাস মাইনাস 1, তার মানে কি আইদার 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। তো 135 কিভাবে করতে হয়, যে পাই প্লাস পাই বাই 4, এই না? ঠিক আছে, তো এটা আমি বের করলাম হচ্ছে আইদার 45 ডিগ্রি অথবা, আচ্ছা 135 বলে যেটা বিয়োগ করে ফেলছি, কারণ 135 তো ওর ঘর না, পাই প্লাস পাই বাই 4 লেখা ঠিক আছে, মুখে ভুল বলছি। যাই হোক, তাহলে ওমেগাটি পেয়ে গেছো এটা। এখন তুমি চিন্তা করো তো ভাই যে ওমেগা মানে কি, টুয়াইস পাই বাই টি। তাহলে এখন জাস্ট ফাইনাল কাজটা করবো আমরা, তাহলে হয়ে যাবে ওমেগার পরিবর্তে বসবে টুয়াইস পাই বাই ক্যাপিটাল টি, টি সমান সমান একটা অ্যান্সার হচ্ছে পাই বাই 4, তো তোমার আরেকটা অ্যান্সার হচ্ছে 5 পাই বাই 4। আমি একসাথেই দুই পাশে কাজ করতেছি। তো যদি আমরা এখানে 2 পাই দিয়ে ডিভাইড করে দেই এবং বড় টি দিয়ে গুণ করে দেই, মানে টুয়াইস পাই টিকে ধাক্কা মেরে দিই, তা কি থাকলো, একটা টি তো মাল্টিপ্লাই হয়ে গেল আর টুয়াইস পাই দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে এই পাই কাটাকাটি গেল, 4 আর 2 8, সো 1/8 পড়ে থাকলো। এবং এই পাশে কি হচ্ছে, টি তো পড়ে থাকবে। টুয়াইস পাই যখন যাবে নিচে তো 8 পাই হয়ে গেল, উপরে 5 পাই, তোমার হচ্ছে 5/8। আমাদের অ্যান্সার কি পাওয়া গেল? তাহলে অ্যান্সার হচ্ছে দুইটা, একটা অ্যান্সার হচ্ছে পর্যায়কালের 8 ভাগের 1 ভাগ এবং আরেকটা হচ্ছে পর্যায়কালের 8 ভাগের 5 ভাগ। এবং এটা কিন্তু চলতেই থাকবে, এরকম সময় আমাদের গতি আর বৃহস্পতি সমান হইতেই থাকবে, বুঝছি? তো মনে রাখবা, সময় বললে টি দিয়ে আসবা আর ডিস্টেন্স বললে এক্স দিয়ে আসবা। বা দুই ক্ষেত্রে আমরা কোনো আদি দশা নিয়ে মাথা ঘামাইতেই যাব না, কারণ আদি দশা থাকলেও ঘুরে ফিরে অ্যান্সারটা উভয় পক্ষে কাটাকাটি করে এই দিকেই আসবে। ঠিক আছে, তো প্যারা খাওয়ার দরকার নেই। এই এতক্ষণ যতগুলো কথা বুঝাইলাম পুরা জিনিসটাকে সামারি করে এই জায়গাতে লিখে দেওয়া আছে, কারণ অনেক কিছু বসি ভুলে যাইতেই পারো। এই পেজটা হচ্ছে পুরা এতক্ষণের কথাবার্তার ডিরেক্টলি সামারি। ওকে, আচ্ছা, কিন্তু আমরা একটা ব্যাপার খেয়াল করি না, এটা হচ্ছে যখন একটা মাত্র সাইকেল হয় তখন তো আমাদের চাইলে গড় শক্তিও বের করা যায়। গড় গতি শক্তি, গড় স্থির শক্তি, এটা কি জাস্ট টোটাল এনার্জিকে 2 দিয়ে ভাগ করলেই হবে না, কারণ গড় তো, এটা একটু মনে রেখো, এটা আমরা হুট করে ভুলে যাই বা খেয়াল থাকে না গড় বিষয়টা। কিছু প্রবলেম সলভ করা যাক। ঢাকা ভার্সিটি 2022 শেষে, একদমই তোমাদের 1 বছর আগেরই প্রবলেম। সরল দোল গতি সম্পন্ন বস্তু তার সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, তার মানে কি সরণ সমান সমান 2 সেন্টিমিটার, তখন তার গতি শক্তি স্থিতি শক্তির কত বসে 3 গুণ, ইকে সমান সমান 3 ইপি। এখন বের করতে বসে, তাহলে বিস্তার কত বের করো, তাহলে হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার সমান সমান 3 ইন্টু হাফ কে এক্স স্কোয়ার। আমরা উভয় পক্ষ থেকে হাফ এবং কে কে মেরে ফেলতে পারি, তাহলে পাওয়া যাবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান হাফ কে মরে গেছে, বাট 3x স্কোয়ার তো পড়ে আছে, তাই না? এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করতে চাই, এই এক্সটা গেলে 4টা হয়ে যাবে, তাহলে 4x স্কোয়ার সমান সমান এ স্কোয়ার। তোমার কাছে কি চাইছে? তোমার কাছে বিস্তারের মান চাইছে, তাহলে বিস্তার সমান সমান টুয়াইস এক্স। এক্স এর মান কত ছিল? 2 সেন্টিমিটার, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে
4 সেন্টিমিটার। কোথায় উহা? এই যে অ্যান্সার হচ্ছে আমাদের ডি, অ্যান্সার ডি 4 সেন্টিমিটার। ওকে, হোপফুলি বুঝা গেছে যে কি আগা মাথা বলতেছিলাম এখানে। চলো সামনে যাই। সরল চলিত গতি সম্পন্ন বস্তুর স্বর্ণের সমীকরণ 2 sin thrice t আর কে এর মান 30। টি যদি π/9 হয় বিভব শক্তি কত? ভাই আগে বাইর করি স্বর্ণের মানটা কত। 2 sin thrice t, টি এর মান কত? π/9, π/9 কাটলে কত হয়? π/3 মানে 60 ডিগ্রি, sin 60 মানে কত? √3/2। তাহলে x এর মান হচ্ছে √3 বের হইছে। এখন কি লাগবে? বিভব শক্তি। তাহলে হাফ কে এক্স স্কোয়ার, কে এর মান 30 আর এক্স এর মান কত? √3, স্কোয়ার করলে কত হয়? 3। 90 অর্ধেক 45। ঠিক আছে, মানে জিনিসগুলো করি না বাট ডাটা গুলা একটু কেমন আউলা ঝাউলা, অভ্যাস করতে হয়, ঠিক হয়ে যাবে। সরল দোলকের ক্ষেত্রে সাম্য অবস্থানে কি হয়? যখন সাম্য অবস্থানে আসে প্রচন্ড বেগ নিয়ে আসে, তাই না? আর ওই জায়গাতে তোমার কিন্তু গতিশক্তি মারাত্মক বেশি হবে। গতিশক্তি শূন্য এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। স্থির শক্তি শূন্য, এটাই বা কেমন কথা? কিন্তু ঝামেলা হইতেছে এই জায়গাতে যে ওই পয়েন্টে আমি চিন্তা করতেছি কিভাবে। যদি আমি সাম্য অবস্থানকে রেফারেন্স ধরে নেই তাহলে কিন্তু স্থির শক্তিকে শূন্য অ্যাকচুয়ালি বলা যাবে, কারণ রেফারেন্স ধরলাম, তাই গতিশক্তি হবে সর্বোচ্চ আর স্থির শক্তি তোমার হয়ে যাবে শূন্য। এটা হইতে পারে, সমস্যা নয়। আচ্ছা, সরল দোলক গতি সম্পন্ন সর্বোচ্চ গতিশক্তি সমীকরণ কি হবে? সর্বোচ্চ গতিশক্তি মানে অ্যাকচুয়ালি টোটাল শক্তি, তাহলে হাফ কে এ স্কোয়ার, কারণ সর্বোচ্চ মানে টোটাল এনার্জি, তাহলে হাফ কে এ স্কোয়ার। ঠিক আছে, বাট এইটাও ঠিক আছে কেন? কারণ ওমেগা স্কোয়ার মানে কে বাই এম, তাহলে কে এর পরিবর্তে কি লেখা যাবে? এম ওমেগা স্কোয়ার তার সাথে এ স্কোয়ার, এন্ড দ্যাটস ওয়াই এ এন্ড বি বোথ কারেক্ট, দুইটাই হইতে পারে। ঢাকা ভার্সিটি 21-22 ছোট সমস্যা। এ বিস্তারে মান দেয় নাই, যখন স্পন্দিত হচ্ছে বের করে দাও এর গতি সর্বোচ্চ গতির অর্ধেক কই হবে আর বিভব শক্তি মোট শক্তির অর্ধেক কখন হবে। দুইটা অঙ্ক, গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে, সর্বোচ্চ গতি ভি ম্যাক্সিমাম সমান সমান কি হবে? ওমেগা ইন্টু এ। তাই তুমি তোমার বেগের মানটা কি চাচ্ছ? তুমি তোমার বেগের মানটা চাচ্ছ এই সর্বোচ্চ গতির অর্ধেক হইতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম, তাই না? এখন দেখো তো ভাই, বেগের বেসিক সূত্র কি? ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট, তাই না? তাহলে যে আমরা এখন উভয় পক্ষ থেকে এখানে ওমেগা ওমেগা কেটে ফেলি, তাহলে পড়ে থাকলো a/2 সমান সমান √ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেয়াও স্কোয়ার করে, তাহলে a²/4 সমান সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যখন পক্ষান্তর করি ভাই তাহলে কি পাওয়া যাচ্ছে? তাহলে পাওয়া যাচ্ছে 1 থেকে 4-এর 1 ভাগ বাদ দিব, 3/4, তাহলে √ 3/2 অফ এ। তাহলে আমাদের প্রথম প্রশ্নের সমাধান বের করে ফেলছি। কিভাবে করছি? যে আগে তোমাকে বুঝতে হবে সর্বোচ্চ বেগের মানটা কত। শর্ত মতে এই সর্বোচ্চ বেগের মানের যে অর্ধেক, এইটাই হবে আমাদের বেগের মান, মানে ভি বেসিক বেগের মানটাই হইতে হবে সর্বোচ্চ বেগের অর্ধেক, সমান সমান তো ব্লা ব্লা ব্লা, বুঝতেই পারছি আমরা। এটা গেল আমাদের 1 নং প্রশ্নের উত্তর। এবার আমরা যেতে পারি 2 নং প্রশ্নে। এই বান্দা কি বলছে? বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে, তাহলে বিভব শক্তি মোট শক্তির অর্ধেক, তার মানে হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু টোটাল এনার্জি হাফ কে এ স্কোয়ার, সেটারও অর্ধেক। বোথ সাইড থেকে হাফ কে কে মেরে ফেলো, তা কি থাকলো? এক্স স্কোয়ার সমান সমান হাফ অফ এ স্কোয়ার। দেখো তো, বুঝছো না? এই হাফ কে বাদ আর হাফ এ স্কোয়ার, তাহলে ফাইনালি এক্স এর মানে কি থাকলো? প্লাস মাইনাস সহ 1/√2a। মানে ভালো হয় তুমি যে অঙ্কগুলো করার সময় প্লাস মাইনাস সহ দিয়ে দাও, তা স্যাররা খুশি হয়, না দিলেও ভুল না, বাড়ি দেওয়া মানে হচ্ছে উপরেও আছে নিচেও আছে, সলিউশন হচ্ছে আমাদের দুই দিকে আছে সিমেট্রিক্যালি, ঠিক আছে? দেওয়াটাই ভালো। সামনে আগে তাহলে আমরা, এবং দেখতে পারতেছি যে আমাদের আজকে আর দরকার নাই, এই টপিক এই জায়গাতেই শেষ হয়ে যাচ্ছে। আজকে এত ফাস্ট কেন যেতে পারছি? কারণ আমাদের লেকচার 2 তে এটা ইন ডিটেইলস এর গ্রাফ গুলা বোঝানো হয়েছিল, এবং এইটার জন্য এখানে এসে আমাদের বেশি প্যারা খাইতে হয়নি। আমি আশা করি আগের দিন তোমরা লেকচার দেখে বাসায় প্র্যাকটিস করছো, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আজকে এই পর্যন্তই, বিদায়, সব ভালো থেকো।